নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর দ্বারা বর্তমান পুর বোর্ডের কার্যকাল শেষে চলবে নাগরিক পরিষেবা। শুক্রবার এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের নগর ও পৌর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 18ই মে থেকে এই প্রশাসক বোর্ড জলপাইগুড়ি পৌরসভার নাগরিক পরিষেবার তদারকি করবেন। প্রশাসক বোর্ডে রয়েছেন 5 জন কাউন্সিলর। তারা হলেন শ্রীমতী পাপিয়া পাল, সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো, বিশ্বজিৎ সরকার এবং নিপু সাহা। এই প্রশাসনিক বোর্ডে চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ি পৌরসভার বর্তমান পৌর বোর্ডের উপপৌরমাতা পাপিয়া পালকে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়নি বর্তমান পৌর বোর্ডের পৌরপিতা মোহন বোসকে। স্বাভাবিকভাবে শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোহনবাবুর প্রশাসনিক বোর্ডে স্থান না পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্তমান পৌর বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে 5 জন কাউন্সিলরের নাম রয়েছে। আগামী দিনে এই প্রশাসনিক বোর্ডের মাধ্যমে পৌর এলাকার 25টি ওয়ার্ডেই রাজনৈতিক রং না দেখে পরিষেবা দেওয়া হবে। জলপাইগুড়ি পৌরসভা যে নির্বাচিত বোর্ড এসেছিল 2015 সালে, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে নির্বাচিত বোর্ড, সেই বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী 17ই মে। 18ই মে থেকে প্রশাসক মণ্ডলীর কথা বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সেই প্রশাসক মণ্ডলীর প্রধান প্রশাসক হলেন শ্রীমতী পাপিয়া পাল, যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং এর সাথে আমি রয়েছেন সন্দীপ মাহাতো, বিশ্বজিৎ সরকার এবং নিপু সাহা। এই 5 জনের বোর্ড তৈরি হয়েছে এবং এই 5 জনের বোর্ড যতদিন না নির্বাচন হবে বা প্রথম বোর্ড মিটিং হবে, যেটা প্রথম বোর্ড মিটিং মানে নির্বাচিত বোর্ডের প্রথম বোর্ড মিটিং, ততদিন অবধি এই বোর্ডটি ভ্যালিড থাকবে। এই বিজ্ঞপ্তি জারি হচ্ছে। কীভাবে কাজকর্ম আপনারা চালাবেন? এখন দেখুন, এখন এটা আমাদের বোর্ড মিটিংয়ে বসা হবে। এই যে আমাদের প্রশাসক মণ্ডলী যে নতুন বোর্ড হলো 18 তারিখ 19 তারিখ পাপিয়া পাল একটা বোর্ড আমাদের মধ্যে নিশ্চয়ই একটা মিটিং ডাকবেন এবং ডাকার পরে দায়িত্ব ভাগ করে নিয়ে আমরা কাজ করব। এখন রাজনীতির সময় না, এখন বিরোধী কে পক্ষ এটা দেখার সময় না। এটা এখন অতিমারির সময় মানুষকে পরিষেবা দেওয়াটাই আসল কাজ। স্যানিটাইজেশন করতে হবে, যে মানুষ যারা কষ্টে আছেন তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, ত্রাণ বিলি করতে হবে, মানুষ যারা অসুবিধায় আছেন তাদের বিভিন্নভাবে শারীরিকভাবে অসুবিধা তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং যে অনেকগুলো আমরা রাস্তাঘাটের টেন্ডার করেছিলাম, সেই রাস্তাঘাটের টেন্ডারগুলো, জল দপ্তর অনেক টেন্ডার আছে, সেই টেন্ডারগুলো ওয়ার্ক অর্ডার হয়ে আছে কিন্তু কাজ করতে পারিনি আমরা লকডাউনের জন্য। সেই কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটাই আমাদের এখন প্রধান লক্ষ্য। তারপর পাইপলাইন বসার ফলে যে রাস্তাগুলো ক্ষতি হয়েছিল, তার যে আমরা রোড রেস্টোরেশন জল দপ্তরের তরফ থেকে যে কাজ শুরু হয়েছিল, সেই কাজও আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এখন আমাদের প্রধান লক্ষ্য। এবং একটা সরকারের সিদ্ধান্ত, এবং উনি 17 বছর জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং উনি অবশ্যই শ্রদ্ধেয় মানুষ। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে যে এটা সরকারি সিদ্ধান্ত, আমার নামও বাদ যেতে পারত। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্যকে 17ই মের পর অর্থাৎ পৌর নিগমের কার্যকলাপের মেয়াদ শেষ হওয়ার পর শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বর্তমান মেয়র অশোক ভট্টাচার্য জানালেন, শুক্রবার রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌর দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি নির্দেশনামায় দেখতে পেলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়াদ 17ই মে রবিবার শেষ হচ্ছে। অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা না যাওয়ায় এবং করোনা ভাইরাসজনিত রোগের প্রকোপে উদ্বেগজনিত পরিবেশ সৃষ্টি হওয়ায় শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসক মণ্ডলী বসানো হচ্ছে। সেই বিজ্ঞপ্তিতে তাকে চেয়ারম্যান করে তার আরও 6 জন বর্তমান পৌর বোর্ডের মেয়র পরিষদ সদস্যদের প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে। কিন্তু এর সাথে তৃণমূল কংগ্রেসের 5 জন কাউন্সিলরকে ওই প্রশাসক মণ্ডলীর সদস্য করা হয়েছে। এ বিষয়ে মেয়র অশোক ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে জানালেন, কলকাতা সহ বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক মণ্ডলীগুলি এখনও পর্যন্ত বসানো হয়েছে, সেখানে কোথাও বিরোধী দলের কাউকে রাখা হয়নি, অথচ শিলিগুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ির মেয়র।
তার মতে রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অনৈতিক, যা শিলিগুড়ি পৌর নাগরিকদের পক্ষে অত্যন্ত অমর্যাদাকর ও অপমানকর। তিনি বললেন, এতে প্রমাণিত হলো শিলিগুড়ির প্রতি এই সরকার কতটা প্রতিহিংসাপরায়ণ। তাদের কাছে করোনা ভাইরাস মোকাবিলা আসলে অগ্রাধিকার নয়, তাদের মূল বিষয় এই অজুহাতে এক সংকীর্ণ দলীয় রাজনীতি করা বলে জানান তিনি। সেজন্য তারা রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তা প্রত্যাখ্যান করছেন। সারা রাজ্যের অন্য পৌর নিগম, পৌরসভাতে যে ধরনের প্রশাসক মণ্ডলী বসানো হয়েছে, এক্ষেত্রে তা অনুসরণ করা হোক বলে জানালেন মেয়র অশোক ভট্টাচার্য। প্রতিহিংসামূলক যে আচরণ, যে অসহযোগিতা, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এসছে 5 বছর ধরে যে আমরা লড়াই করেছি, আজকে আমরা শেষের দিনেও দেখলাম সেই একই প্রতিবন্ধকতা, একই অসহযোগিতা, একই প্রতিহিংসা পরায়ণতা। সেই জন্যে এইরকম অগণতান্ত্রিক, অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি এটা অবমাননাকর, আমরা এটা মেনে নিতে পারি না। আমি এই অর্ডার প্রত্যাখ্যান করছি। এই দায়িত্বভার নেওয়ার কোনো প্রশ্নই সেখানে আসে না। অবিলম্বে এই ধরনের অনৈতিক, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক একটা সংকীর্ণ রাজনৈতিক দুষ্ট একটি অর্ডার ইমিডিয়েট এটাকে প্রত্যাহার করতে হবে। আমরা চাই সারা রাজ্যে যেভাবে, যে নীতির ভিত্তিতে, যে ভঙ্গি থেকে প্রশাসক মণ্ডলী বসানো হয়েছে, শিলিগুড়ির ক্ষেত্রেও তাই করা হোক। এবং আমরা এই বিষয়তে প্রতিবাদ এবং নানাভাবে এটা আমরা প্রতিবাদ করছি যে শিলিগুড়ি কি পশ্চিমবঙ্গের বাইরে? শিলিগুড়ির নাগরিকরা কি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে? তাহলে শিলিগুড়িকে প্রতি বার করে কেন এইরকম অন্যায় আচরণ হচ্ছে? শিলিগুড়ি মানুষ কেন এরকম প্রতিহিংসা পরায়ণতা? শিলিগুড়ির মানুষের প্রতি কেন এরকম ভাবে অবজ্ঞা? শিলিগুড়ির মানুষ কখনো এটা মেনে নিতে পারে না। পরিযায়ী শ্রমিকদের নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার পথে সরকারি বাস চালককে মারধরের অভিযোগ উঠল। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ার ও কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি সরকারি বাস। এরপর রাস্তায় নাকা চেকিংয়ে বাস দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চ্যাংরাবান্ধা এলাকায় রাস্তার পাশে গিয়েছিলেন এই সরকারি বাসের চালক নিবারণ কর্মকার। অভিযোগ, সে সময় কয়েকজন যুবক ওই বাসের চালকের ওপর আক্রমণ চালায়। এই ঘটনায় কোচবিহার জেলার কয়েকজন সিভিক ভলান্টিয়ার যুক্ত রয়েছেন বলে অভিযোগ জানান অন্যান্য গাড়ি চালকেরা। এদিকে জখম অবস্থায় থাকা ওই গাড়ি চালককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, মাথায় আঘাত রয়েছে ওই গাড়ি চালকের। আহত গাড়ি চালক নিবারণ কর্মকারের বাড়ি হরিরামপুরে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে জানানো হয়েছে, আহত নিবারণ বাবুর আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারি বাস চালকেরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে অন্য এক সরকারি বাসের চালক তপন দাস জানালেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের শাস্তি চাই। এই যে আমাদের কোভিড-19 যে সংক্রমণটা, সেটা ভয়াবহ সংক্রমণ। সেই সংক্রমণের লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে চলছি। সেদিন আমরা খড়িবাড়ি গিয়েছিলাম। খড়িবাড়ি থেকে যারা ইট ভাড়াটার শ্রমিক ছিল, তাদেরকে নিয়ে ফেরার সময় আমরা চ্যাংরাবান্ধা বাইপাস বলে একটা জায়গা আছে, সেখানে নাগা চেকিং হয়। সেই নাগা চেকিংয়ে আমাদের প্রায় 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দাঁড় করে রাখে। কালকেও তাই একই হয়েছিল। আমাদের সেই সময় বৃষ্টি হয়। বৃষ্টির সময় আমাদের এক ড্রাইভার ছিল, তার পায়খানা চেপে যায়। সে পায়খানা করতে যাওয়ার দরুন তাকে সেখানকার এক পাবলিক, যে নাকি শুনলাম সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, তাকে বাস দিয়ে মাথায় মেরেছে। সে গুরুতর জখম অবস্থায় পড়েছিল। পুলিশ প্রশাসন কোনো স্টেপ নেয়নি। 1.5 ঘন্টা ধরে বসেছিল। যখন ড্রাইভারটি আমাদের বমি করতেছিল, তখন আমরা গিয়ে পৌঁছানো গিয়ে দেখি আমরা ড্রাইভারটা খুব অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় পুলিশকে বলি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। তখন আমরা কুচবিহার ট্রাফিক কন্ট্রোলে ফোন করি, পুলিশ ট্রাফিক কন্ট্রোল থেকে আমাদেরকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। তারপরে আমরা তাকে নিয়ে যাই মেখলিগঞ্জ থেকে এফআর করে জলপাইগুড়ি। এখন জলপাইগুড়ি সদর 10 তলাতে ভর্তি আসছে। আমরা তো প্রচণ্ড ভয়ে আছি, কিন্তু পাবলিক যদি আমাদের সহযোগিতা না করে আমরা কি করে করতে পারি? লকডাউনের মধ্যে আমরা পরিবার ছেড়ে বাইরে পড়ে আসছি, সার্ভিস দিয়ে যাচ্ছি দিনরাত। তারপরেও আমাদের উপরে এরকম টর্চারিংয়ের জন্য আমরা আমাদের প্রোটেকশন চাচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে। এমডি ডিএম সাহেব থেকে শুরু করে রাত্রি 2টোয় আমরা ফোন করেছি, তারা আমাদের যথেষ্ট হেল্প করেছে।
কিন্তু পুলিশের প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো হেল্প পাইনি। এ ব্যাপারে জেলা শাসক অভিষেক তিওয়ারি জানালেন, পুলিশকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি চালক দ্রুত সুস্থ হয়ে উঠবেন। চেংরাবাদার কাছে একটা ঘটনা হয়েছিল, ঠিক আছে, সেটা একটা পুলিশের নোটিশে আনা হয়েছে অলরেডি। আই থিঙ্ক ওই ড্রাইভারের একটা রেফার করা হয়েছে হসপিটালে, ঠিক আছে। খুব আমরা আশাবাদী কি, ঠিক আছে, অ্যাটলিস্ট উনি ভালো করে রিকভার করে যাবেন। আর আমাদের কাছে একটা সবার কাছে অনুরোধ রয়েছে কি, ঠিক আছে, এনারা যে রয়েছেন এনারা একটা এই যে আমাদের একটা চেষ্টার মধ্যে এনারা একটু অভিন্ন অঙ্গ আছেন, তো একটু এনাদেরকে ওইভাবে দেখার দরকার রয়েছে। পুলিশের একটা কারবাই থাকবে, বাট তখনও আমরা লোকজনের কাছে একটা অনুরোধ রাখবো দ্যাট ইনস্টেড অফ গেটিং একটা একটু অ্যাগোনাইজ না হয়ে একটু, ঠিক আছে, ঠান্ডা মাথায় থাকা, ঠিক আছে, অ্যাটলিস্ট এটা আমাদের অনেকটাই আমাদের কাজ করে না আমাদের, ঠিক আছে। এই রাত্রিবেলায় দিয়ে আমাদেরকে অনেকগুলো মাইগ্রেন্ট লেবার অনেক দূর থেকে আনতে হয়, সেটা নিয়ে এটা অনেক বড় যোগদান রয়েছে। তো সেইভাবে এনাদেরকে এইভাবে একটু অ্যাটাক না করাই উচিত ছিল। জেলায় তৃণমূল দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোস। জলপাইগুড়ি পৌরসভার বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে 17ই মে। তারপর প্রশাসক মণ্ডলীর তদারকিতে চলবে জলপাইগুড়ি পৌরসভার নাগরিক পরিষেবা। এ ব্যাপারে শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 5 জন কাউন্সিলরকে নিয়ে গঠিত হচ্ছে প্রশাসক বোর্ড। সেই বোর্ডের চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন বর্তমান পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রীমতী পাপিয়া পাল। কিন্তু বিস্ময়করভাবে কমিটিতে নেই বর্তমান চেয়ারম্যান মোহন বোসের নাম। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বিস্ফোরক মন্তব্য করেন মোহনবাবু। তিনি বলেন, জেলা তৃণমূলে চক্রান্ত চলছে, প্রকৃত তৃণমূল সৈনিকদের রাজনৈতিক হত্যার চেষ্টা চলছে। কাগজ কলমে আমার কাছে কোনো কিছু আসেনি, আমি দেখিনি। যা কিছু শুনেছি দেখেছি খবরের কাগজে, সেটার উপরে বেশ করে কোনো মন্তব্য না করাই ভালো। তবে এটুকু যা হয় ওরা ভালোর জন্য হয়তো হয়, তবে এটা ঠিক যে একটা সেক্টর চেষ্টা করছে প্রকৃত তৃণমূলীদের একটা কর্নার করে দেওয়ার, তো দলটাকে ধ্বংস করার একটা চক্রান্ত এই জেলায় হয়েছে। জলপাইগুড়ি জেলার পার্টিকে দুর্বল করার যে চক্রান্ত, সেই চক্রান্তের শিকার আমরাও। আমাদেরকে পলিটিক্যালি মার্ডার না করতে পারলে তারা তাদের যেটা উদ্দেশ্য সেটা সফল হচ্ছিল না। যা পূর্ববাসী সব কিছু জানে, তারা আগামী দিনে এর উপরে কিছু দেখে। আর একটা চক্রান্ত, এই চক্রান্ত কি ধরনের কি হতে পারে, কারা করতে পারে? সাময়িক জয়, তবে তারা হারবেই। যার কোনো অস্তিত্বই নেই, মানুষ যাকে চায় না, সে কখনো চিরস্থায়ী হতে পারে না। শুধু এই কথা বলেই থেমে থাকেননি মোহনবাবু। সবাইকে অবাক করে দিয়ে মোহনবাবু প্রশ্ন করেন, দলটা থাকবে তো? এবার সেটা কথাটা কে কমিটিতে থাকলো, কে থাকলো না, সেটা দলটা থাকবে কি না, এটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। দলটা থাকবে কি না। আর কয়েকদিন পরই বাজারে এসে যাবে মালদা আম। ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপালি, মল্লিকা সহ 34 প্রজাতির আমের ফলন হয় মালদা জেলা জুড়ে। কিন্তু এবার সেই আম বাঙালির পাতে পড়বে কিনা তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না আম চাষিরা। কারণ করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন চলছে, আর এর ফলে আম পাড়ার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। কেননা আম পেড়ে বাজারে পাঠাতে গেলে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। আসলে আমগুলোকে ভালো মতো প্যাকেট করতে হয়। তাছাড়া লকডাউনের জেরে সাধারণ পরিবহন বন্ধ হয়ে আছে, আর আম এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে গেলে এবার সমস্যা দেখা দেবে। তাই দিশেহারা অবস্থায় রয়েছেন মালদার আম চাষি থেকে আম ব্যবসায়ীরা। এবছর সমগ্র মালদা জেলা জুড়ে আম চাষ হয়েছে 31 হেক্টর জমিতে, আর সেজন্য প্রায় 3 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। আসলে মালদার অর্থনীতির মূল আমের ওপরেই নির্ভরশীল, আর এই জেলার 70% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আম চাষের সঙ্গে যুক্ত। তাই এবছর আম বিক্রি করতে না পারলে অনেকখানি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারা।
এছাড়াও প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলার বাজারের পাশাপাশি ভিন রাজ্যে এবং বিদেশেও আম পাঠানো হয়ে থাকে। গত বছর ইউরোপেও রপ্তানি করা হয়েছিল এখানকার আম, আর এবছর করোনার কারণে বিদেশ বা ভিন রাজ্যে রপ্তানির জায়গা কঠিন হয়ে আছে বলে আম ব্যবসায়ীরা মনে করছেন। মালদা জেলার রতুয়া ও মানিকচকে প্রচুর আম উৎপাদন হয়, কিন্তু মানিকচক, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে যেহেতু করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে, সেহেতু এই 3টি ব্লকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ফলে এসব এলাকায় আম পেকে গেলেও তা গাছেই থেকে যাবে। এক কথায় করোনার পরোক্ষ থাবা এবার আম ব্যবসার পড়ার সম্ভাবনা। এবার তো আমের এমনি বাগানে খুব কম, এমনি ঝড় বৃষ্টি আগে হয়েছে, আমটা এমনি ঝরে গেছে। আর দেখো লকডাউন ঠিক টাইমে স্প্রে করা হয়নি লেবারের জন্য, তাই একটু আম কমই আছে সব দিকে। লকডাউন বাজারে মানুষ বেরোতে পারছে না, মানুষ বাড়ি থেকে এইরকম চলছে কোনোভাবে আর কি, মানে লেবার পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। বাগানে স্প্রে ঠিক মতো ঠিক টাইম করা হচ্ছে না, ওই গাছের আম গাছে থেকে যাচ্ছে, ওই ছুরি মেরে মেরে সব আম বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আম নষ্ট হয়ে গেছে। এখন তো লকডাউন চলছে, লকডাউন যদি আরো বেশি বাড়ানো যায় তাহলে কি হবে গাছের আম? গাছের আম গাছে থেকে যাবে, গাছ থেকে আম পারা যাবে না। আর সামনে তোমার আম ভাঙারও সময় হয়ে আসছে, লেবার তো পাওয়া যাবে না। গাছের আম গাছে থেকে যাবে, গাছ পচে আম পচে সব শেষ হয়ে যাবে। আম তো আগেই নষ্ট হয়ে গেছে, ফাল্গুন মাসে বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। এখন পরিমাণে হাফ আছে, অন্যান্য বছর যেরকম আম হয় না তার তুলনায় হাফ। কিন্তু এখন লকডাউনে লেবার পাওয়া যাচ্ছে না, স্প্রে করাবো, আমে পোকা লেগে গেছে। আবার লকডাউন যদি না ছাড়ে তাহলে যেটুকু আছে সেটুকুও ভাঙতে লেবার পাওয়া যাবে না, গাছের আম হয়তো গাছেই থেকে যাবে, তাহলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আর লকডাউন যদি না ছাড়ে তাহলে তো আমও ভাঙতে আসবে না, গাছের আম গাছেই থেকে যাবে, এবারে লস সবই লস হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি লকডাউনটা ছেড়ে যাক, তাহলে তো আম লেবার পাবো, আম ভাঙতে পারবো, আমরা হয়তো বাইরে যেতে কি পারবো। আম চাষ করেন? বেশিরভাগ লক্ষণা আসিনা আছে, কিছু কিছু ফজলি আছে, গোপাল ভোক্তা এবার সম্পূর্ণ শেষ। গতবারের চেয়ে এবার লস মনে করছেন নাকি? হ্যাঁ, লস। আম তো হাফ আছে গতবারের চাইতে। মানে ভাঙার লোক নাই? না, তাতেও ভাঙার লোক পাওয়া যাচ্ছে না। লকডাউনের মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্রে 3 জন কর্মীকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হলেন ছাঁটাই হওয়া কর্মীদের সাথে AIUTUC সংগঠনের সদস্যরা। শনিবার ওই দপ্তরের সামনে পুরনো কর্মীদের কাজে বহাল রাখার দাবিতে চলছে আন্দোলন। এ ব্যাপারে আন্দোলনকারীদের দাবি, লকডাউনে রাজ্য ও কেন্দ্রীয় সরকার জানিয়েছে কাউকেই কাজ থেকে ছাঁটাই করা যাবে না, কিন্তু জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায় অবস্থিত আবহাওয়া দপ্তরে কর্মরত 3 অস্থায়ী নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করা হয়, কেননা এরা 6 বছর ধরে কাজ করছেন এখানে, তবে এরা ঠিকাদারের অধীনে কাজ করছেন। এদিকে 15ই এপ্রিল নতুন করে এক ঠিকাদার সংস্থা নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নেয়। অভিযোগ, ওই সংস্থা দায়িত্ব নিয়ে পুরনো 3 কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এতদিন আবহাওয়া দপ্তরে যে 3 জন নিরাপত্তা কর্মী কাজ করছেন তারা হলেন নির্মল রায়, বাপি বর্মন এবং নকুল বর্মন। হঠাৎ করে কর্মী ছাঁটাইয়ের কারণে বিপাকে পড়েন সকলে। বাড়িতে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের সকলের। এমত অবস্থায় কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না তারা। তবে শনিবার তাদের বদলে নতুন কর্মীরা কাজে যোগ দিতে এলে আন্দোলনের জেরে ফিরে যান তারা। দ্রুত সবাইকে কাজে বহাল রাখার ছবি তুললেন AIUTUCর নেতা বিজয় লোধ। তিনি জানালেন, পুরনো কর্মীদের যতক্ষণ কাজে বহাল রাখা না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলতে থাকবে। এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের অস্থায়ী কর্মী নির্মল রায় জানালেন, তাদের কাজ চলে গেলে পরিবার নিয়ে সমস্যায় পড়বেন তারা, সুতরাং তারা তাদের কাজ ফিরে পেতে চাইলেন দপ্তরের কাছে। এই যে রাজ্যে শ্রম আইনগুলোকে লঙ্ঘন করছে মালিকেরা, সেটার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম ডিএলসি লেভেলে এবং বিডিও লেভেলে। ধূপগুড়ির বিডিও ডেপুটেশন তো নেনই, আমাদের যে সংগঠনের AIUTC জেলা সম্পাদক কমরেড শমশের আলী তাকে সারাদিনের জন্য থানায় আটকে রেখে দেয়। মানে উনি থানায় নালিশ করেন এবং তার ফলে থানা থেকে এসে তাদেরকে তুলে নিয়ে চলে যায়, 2 জন কমরেডকে তুলে নিয়ে চলে যায় গেটের বাইরে থেকে। ডেপুটেশন নেওয়া দূরের কথা, তাদেরকে তুলে নিয়ে গিয়ে চলে যায়। এই যে হটি অ্যাটিচিউড, ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিডিওর, সেইটা আমরা প্রতিবাদ জানিয়ে এই ডেপুটেশনটা দিয়েছি। আমরা বলেছি যে এই ডিএম আমাদের কাছে পর্যন্ত 30শে এপ্রিল
আমাদের ডেপুটেশন নিয়েছেন শুধু নয়, আমাদেরকে কথাও শুনেছেন আমাদের বক্তব্য। সেখানে একটা বিডিও আমাদের কাছে সে সাজেশন চেয়েছেন, এই ধরনের আচরণ করলো। এর আগেও বিডিও কোনো ডেপুটেশন নেয়নি। আপনারা কি যাচ্ছেন আগামী দিন? আমরা চেয়েছি এই ব্যাপারে ডিএম এর হস্তক্ষেপ, ডিএম যাতে তার অধস্তন অফিসারদেরকে উপযুক্ত নির্দেশ দেন। বোলপুর থেকে গুয়াহাটির দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের মতো। এই বিরাট পথ পাড়ি দিতে পশ্চিমবঙ্গের বোলপুর থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। গুয়াহাটি সংলগ্ন কোনো গ্রামে বাড়ি তাদের, ফলে বোলপুরের যেখানে তারা কাজ করতেন সেখানকার বাসিন্দাদের সহযোগিতায় সাইকেল মিলেছে তাদের। সুতরাং শুরু হলো তাদের সাইকেল চালিয়ে বাড়ির পথে যাত্রা। এভাবে সাইকেল চালিয়ে শনিবার মালদায় এসে বিশ্রাম নিলেন 14 জন পরিযায়ী শ্রমিক চৌরঙ্গি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে। তাদের মুখ থেকে জানা গেল 1.5 মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে, হাতে কোনো কাজ নেই, অর্ধাহারে দিন কাটছে তাদের। শান্তিনিকেতনের বাসিন্দাদের কিনে দেওয়া সাইকেলে 200 কিলোমিটার পথ এসেছেন তারা। এখনও বাকি আছে অনেক পথ, তবে মাঝে মধ্যে খিদের জ্বালা অনুভব করছেন তারা। রাস্তায় তাদের অবস্থা দেখে অনেকে খাদ্য সামগ্রী কিনে দিয়েছেন, তাতেই কোনো রকমে চলছেন তারা। এদিকে 1.5 মাস ধরে বাড়ির লোকেদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, সেজন্য দুশ্চিন্তায় রয়েছেন সকলেই। তারা এটা জানালেন বাংলার মানুষ বিভিন্নভাবে তাদের সাহায্য করছেন, আর তারা একটা কঠিন কথা শোনালেন সাংবাদিকদের। এভাবে দীর্ঘপথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন তারা। ওই শ্রমিকেরা জানালেন অনলাইনে ট্রেনের বুকিং করেছিলেন, কিন্তু সে টিকিট পাননি তারা। তাই এখন তাদের একটাই লক্ষ্য, পথের হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করে কোনো রকমে বাড়ি ফিরে পরিবারের সকলের কাছে পৌঁছে একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তারা। সেই আশাতেই উত্তরণের হৃদয় ছুঁতে বিরাট দূরত্বের সাইকেল যাত্রায় রয়েছেন অসমের কর্মহীন 14 জন পরিযায়ী শ্রমিক। আসাম থেকে? বোলপুর থেকে। বোলপুর? হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন কি করতেন ওখানে? ওখানে তো এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাম করতাম আর কি। তা কিসে করে আসা হচ্ছে? আসা হচ্ছে সাইকেল করে। কেন সাইকেল করে আসা হলো কেন? কেন ওখান থেকে বহুত করছিলাম, অনলাইনে ফর্ম ফিল আপ করছিলাম, করার পর আর কি কোনো হেল্প পাই নাই। তারপরে আর কি নিজের বাজেট ওখান থেকে রুমে থেকে বাইর করে দেওয়া হয়েছিল, তখন আমরা সাইকেল কি এইভাবে কিনা হয়েছে ওখানে? হ্যাঁ, কিনা হয়েছে। গ্রামবাসীরা কিনে দিয়েছে? গ্রামবাসীরা আর কি। কত করে নিয়েছে? একটা সাইকেলের প্রতি 2000 করে নিয়েছে। কতজন আছে তোমাদের টিমে? আমাদের টিমে 14 জন আছে। 14 জন? হ্যাঁ। কিসের কাজ করতে তোমরা? আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ করি। তোমার বাড়ি কোথায়? বাড়ি আসামে। আসাম? হ্যাঁ, আসাম। কতদিন আটকানোর পরে আসছো তোমরা? আমরা ওখানে তো করোনা ভাইরাস যখন আসছে ওখান থেকে আর কি আটকে আসছিলাম। মানে বাধ্য হয়ে সাইকেল নিয়ে আসছো নাকি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছে। ওখানে খাওয়াটা বহুত প্রবলেম ছিল। তো রাস্তাঘাটে খাওয়া দাওয়া? আকাশটা আসতে খাওয়া দাওয়া যা মিলছে তাই খাচ্ছি, আর বিস্কুট পানি। লোকজন দিচ্ছে কিছু? হ্যাঁ, বহুত লোক, ওয়েস্ট বেঙ্গলের লোকগুলো ভালো আছে আর কি, হেল্প করছে। বেঙ্গলের লোক কেমন? ভালো আছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ। আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হলরুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, 4 চাকা ও 2 চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নাম্বার 9434441110 এবং 9434123484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি। বিভিন্ন ডিজাইনের সঙ্গে এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976।
আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4 চাকা ও 2 চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। বাদাম ব্যবসায়ীদের সবচেয়ে প্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে একটি হলো উনুন। সেই উনুনে বাদাম ভেজে চলে সংসার। কিন্তু প্রায় 2 মাস ধরে লকডাউন থাকায় বাদাম বিক্রি করার উপায় নেই। ফলে সেই উনুনে ভাত রান্না করে খাওয়া হচ্ছিল। কিন্তু দীর্ঘদিন লকডাউন থাকায় ভাত রান্নার জন্য চাল শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাদাম ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। রেশন থেকে যেটুকু চাল ও গম পেয়েছিলেন তা ফুরিয়ে যেতেই উনুন থাকছে পড়ে। সেখানে ভাত রান্না আর হচ্ছে না। খানিকটা অনাহারেই কাটাতে হচ্ছে বাদাম ব্যবসায়ীদের। বাদাম ব্যবসায়ীরা জানিয়েছেন, মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই দিয়ে কোনো মতে চলছে। তবে দীর্ঘদিন লকডাউন থাকায় তারা কঠিন সমস্যার মধ্যে পড়েছেন। এই মুহূর্তে 16টি পরিবার সমস্যার মধ্যে রয়েছে। আমাদের তো এখন বন্ধ, সব কিছু বন্ধ। এখন আমাদেরও ফুচকার দোকান বন্ধ, বাড়িতে বসা। ছোলা বাদাম বিক্রি করতেন, হ্যাঁ এখন কি? এখন বসে আছি, এখন কি করব? কেউ খাচ্ছেও না, আর দোকানও তো বন্ধ। কতগুলো পরিবার আছে আপনাদের সাথে? আমরা তো টোটাল 16 জন আছি। আমরা এই যে বসে আছি, এখন কি করব? অনেক দিন ধরে বসা। এই লকডাউনটা যখন খোলা ছিল তখন তো আমরা দিব্যি চলতাম করে, এখন তো অসুবিধা হয়ে গেছে। কিন্তু এখন তো বন্ধ আছে। লকডাউনের জন্য দোকান করতে পারতেছি না, অনেক দিন ধরে বন্ধ। সাহায্য পাইছি রেশন দোকান থেকে, চাল টাল নিয়ে আটা উটা পাইছি। এখন তাহলে কিভাবে চলছে আপনাদের? এইভাবেই চলতেছে। কতগুলো পরিবার এই সাথে যুক্ত? আমাদের 16টা। সবাই বসা? হ্যাঁ, সবাই বসা। সরকারি নিয়ম মেনে জাতীয় ডেঙ্গু দিবস পালন করল জলপাইগুড়ি পৌরসভা। সামাজিক দূরত্ব মেনে একটি ছোট্ট র্যালির মাধ্যমে শনিবার অর্থাৎ 16ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হলো জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে। এদিন ডেঙ্গুর বাহক মশা মারার স্প্রে দিয়ে বিভিন্ন নর্দমায় স্প্রে করা হয়। এছাড়াও একই সাথে করোনা ভাইরাস মোকাবিলায় শহরের বিভিন্ন পথ ঘুরে ঘুরে স্যানিটাইজ করা হয়। এদিনের এই দুটি কর্মসূচি পালন উপলক্ষে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায়, অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত, 13 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা। জলপাইগুড়ি পৌরসভা সেই 29শে মার্চ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু জলের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড, ফিনাইল এবং ব্লিচিং পাউডার মিশিয়ে সারা শহরের রাস্তাঘাট এবং বিভিন্ন পাবলিক ইনস্টিটিউশন, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু স্যানিটাইজ করেছি। আমরা মানুষকে রক্ষা করতে এবং শহরকে বিপদমুক্ত রাখতে, করোনা এবং কোভিড-19 এবং ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর, আমরা দায়বদ্ধ।